প্লিজ আপু, আমার সাথে এমনটা করবেন না। অনেক কষ্ট করে এই কাজটা জোগাড় করেছি, এখন যদি ছেড়ে দেই তাহলে মা আর ছোট্ট বোন না খেতে পেয়ে মারা যাবে। দেখ, তুই আমাকে অধিকার বুঝে নিতে দে। তখন তো পালিয়ে গিয়েছিলি, বাট এখন কোথায় যাবি? কথাটা বলেই নেহা স্বাধীনের কলার টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে লিপকিস করতে লাগে। স্বাধীন মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে থাকে। স্বাধীন কোনো রেসপন্স করছে না দেখে নেহা রাগ হয়ে যায়। স্বাধীনকে ছেড়ে দিয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। কুত্তার বাচ্চা, তোর জন্য এতটা বছর আমি অপেক্ষা করেছি। এরপর তোকে কাছে পেয়ে আদর করছি, তা তুই কোনো রেসপন্স করছিস না। তুই আদৌ কি ছেলে না অন্য কেউ? দেখেন ম্যাম, আমাদের যে সম্পর্কটা হয়েছে ওইটা একদমই মূল্যহীন। আর সব ভুলে যান, আপনি কোথায় আর আমি কোথায়। কখনো দুজনের এক খবর নয়। মানে কি, হ্যাঁ? আর এত বছর তুই আমার কাছ থেকে পালিয়ে শেষমেশ কিনা আমার বাড়িতে এই কাজ করছিস? কেন পালিয়েছিলি বল? আমি কি তোকে ভালোবাসতাম না? আপু, দিন দিন আপনার পাগলামো বেড়ে যাচ্ছিল, তাই ভেবে পাচ্ছিলাম না কি করব। তাই ওই শহর থেকে এখানে চলে আসি। কোনো কাজবাজ খুঁজে না পেয়ে সবশেষে বাড়ির চাকরির কাজটাই বেছে নেই। প্লিজ আপু, আমাকে এই কাজ থেকে বের করে দিয়েন না। অনেক কষ্টে জোগাড় করেছি, আর লেখাপড়াও তেমন একটা করতে পারিনি যে ভালো কোনো চাকরি হবে। কেন, আমি তোকে কি এমন করেছিলাম? বিয়ে করেছি স্বামীর কাছ থেকে, তার অধিকার, এবং এটাই তো না। আর তুই তাতে কিনা অস্বীকার করছিলি। রাগ উঠে গিয়েছিল তাই তোকে মেরেছিলাম। তাই বলে এত বছর দূরে থাকবি? আর তোকে ভয় পেতে হবে না, কাছ থেকে তোকে বের করে দেব না। বাট তুই যে আমাকে বিয়ে করেছিস, এইটা যদি একবার বাবা কিংবা চাচা জানতে পারে, তাহলে তোকে কি করবে জানিস? স্বাধীন কোনো কথা না বলে মাটির দিকে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগে। স্বাধীন ছলছল দৃষ্টিতে নেহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নেহার কাছে এসে পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর বলতে লাগে। আমি তো আপনার বাবাকে চিনি। বাড়িতে আসার পর থেকেই তার সম্পর্কে সব জানতে পেরেছি। আর আমার বিষয়ে আর আপনার বিষয়ে যদি জানতে পারে একবারও স্যার, তাহলে তো আমাকে একদম মেরে ফেলবে। ম্যাম, আপনার পা ধরে বলছি, প্লিজ কাউকে বলবেন না। এই পৃথিবীতে আমার মা আর ছোট বোনের আমি ছাড়া কেউ নেই। আমি মারা গেলে তারা না খেতে পেয়ে মারা যাবে। ওট ওট, আমি কাউকে কিছু বলবো না, বাট একটা শর্তে। হ্যাঁ ম্যাম, আমি আপনার একটা শর্তে না, হাজারটা শর্তেও রাজি আছি। তাও আমাদের বিয়ের কথাটা কাউকে বলবেন না। আর প্লিজ ডিভোর্স দিয়ে দিয়েন। স্বাধীনের মুখ থেকে ডিভোর্সের কথা শুনে নেহার অনেক রাগ হয়। ঠাস করে আবার থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন ছলো ছলো দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা রেগে বলতে থাকে। আমাদের বিয়ে হয়েছে, আমি কাউকে বলবো না, বাট ডিভোর্সের কথাটা কখনোই আর আমাকে তুই বলবি না। কেন জানি এই কথাটা শুনলে আমার অনেক রাগ হয়। আর তো কি, ভয় পেতে হবে না। এখন যা, মুডটাই নষ্ট করে দিলি তুই। স্বাধীন ভালো করেই নেহার রাগকে বুঝতে পারে, তাই রুমের মধ্যে আর না থেকে বের হতে যাবে অমনি নেহা দৌড়ে এসে স্বাধীনের কলার চেপে ধরে। কোথায় যাচ্ছিস তুই, হ্যাঁ? আপু, কোথায় আর যাব? তুমি তো বললে রুম থেকে বের হয়ে যেতে। আমি বলেছি আর তুই চলে যাবি? রাগ উঠেছে আর তুই ভালো করে জানিস, যার জন্য রাগ হয়েছে তা না পাওয়া পর্যন্ত আমার রাগ কখনোই কমবে না। অত ভালো করেই জানি, রাগের বশেই তো আমাকে জোর করে বিয়ে করেছে। আবার এখন উল্টাপাল্টা কথা বলছেন, বজ্জাত বেডি। বিড়বিড় করে কি বলছিস? না, অভিশাপ দিয়ে লাভ নেই, কারণ তুই তোর নিজের বউকে অভিশাপ দিচ্ছিস। না না আপু, কই কিছু না তো। স্বাধীনকে আবার থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন চুপ হয়ে যায়, দুই হাত দিয়ে দুই গাল চেপে ধরে থাকে। কি আপু আপু শুরু করেছিস, হ্যাঁ? আসার পর থেকেই দেখছি তুই আমাকে আপু বলে ফেলছিস। কেন বউ বলে ডাকতে পারিস না? বউ বলে ডাকলে তো আর এমন মার খেতে হয় না আমার হাত থেকে, তখন তো আদর খেতে পারবি। মানে, আর না না, আমি বউ বলে ডাকতে পারবো না। যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? পারবো না, সরি আপু। নেহাকে আপু বলেই স্বাধীন হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। নেহা বাঁকা চোখে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুঝতে পারছি, তোকে অন্যভাবে সাহায্য করতে হবে, এইভাবে হবে না। না না, প্লিজ আমাকে যেতে দেন। আরও অনেক কাজ আছে, ওগুলো করে বাসায় যেতে হবে। আগামীকাল আমার ছুটি, তাই আজকে মা আর বোন আমার জন্য খাবার রান্না করে অপেক্ষা করছে। আরে সবাই ঘুমিয়ে গেছে।
এখন আর তা না হলে যার যার রুমে গিয়ে শুয়ে আছে, এত শীতে কেউ বাইরে নেই। আর যা আন্টির কাছে আটকাবো না, বাট আমাকে ঠান্ডা করে যা, না হলে রাগে তোকে আর কি করব। কথাটা বলেই বাঁকা হাসি দেয় স্বাধীন। খুশির কারণ বুঝতে পারে না। হঠাৎ নেহা টান দিয়ে খাটের উপর ফেলে দেয়। স্বাধীন বুঝতে না পেরে নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর ভয় পেতে লাগে। নেহা তার বুকের উপর থেকে ওড়না ফেলে দিয়ে স্বাধীনের উপরে উঠে পড়ে। এক এক করে স্বাধীনের শার্টের বোতাম খুলতে লাগে। স্বাধীন বাধা দেবার চেষ্টা করলে নেহা থাপ্পড় লাগিয়ে দিতেই স্বাধীন চুপ হয়ে যায়। এক পর্যায়ে নেহা স্বাধীনের উপরে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহার সাথে তালে তাল মিলাতে লাগে। এইভাবে প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়। স্বাধীন ক্লান্ত হয়ে নেহার উপরেই শুয়ে পড়ে। নেহা স্বাধীনের মাথার চুলে হাত বুলিয়ে দিতে লাগে। আচ্ছা, কেন আমাকে একা রেখে চলে আসলি? জানিস অনেক কান্না করেছি তোর কথা ভেবে, অনেক জায়গাতে খুঁজেছি, তোর বন্ধুদের কাছ থেকেও জিজ্ঞেস করেছি, কেউ কিছুই জানে না। হঠাৎ করে এই শহর থেকে চলে আসলি আমার কারণে, নাকি পেছনে আরো কিছু লুকিয়ে আছে? না, তেমন কিছুই না। দিন দিন মার অবস্থার অবনতি হচ্ছিল। আপনার কাছ থেকে অনেক টাকা নিয়েছিলাম, সেগুলো শোধ করতে পারছিলাম না, তাই তো জোর করে বিয়ে করেছেন। মা কিভাবে যেন সব জানতে পেরে যায়। আর আমি ছোট থেকেই দেখেছি বা বড়লোকদের অনেক ঘৃণা করে। আপনার বিষয় জিজ্ঞেস করলে সব বলে দিই, তখন মা রেগে আমাকে মারে। জানেন, কখনোই মা আমাকে মারেনি। ওই দিনে প্রথম পরে আমাকে নিয়ে শহর ছেড়ে চলে আসে এইখানে। সরি, আমি ভাবতেও পারিনি যে আমাকে বিয়ে করলে তোর এত কিছু পোহাতে হবে। আপনার এসব বলে কি লাভ বলেন? লেখাপড়া করে ভালো একটা চাকরি করব, তা তো আর হয়ে উঠবে না। এখন মানুষের বাসার কাজের ছেলে হয়ে আছি। কথাগুলো বলে স্বাধীনের চোখ দিয়ে পানি বের হয়। নেহা তার হাত দিয়ে মুছে ফেলে। নেহার নিজের উপরে নিজের অনেক রাগ হতে লাগে। আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি না? আমি তোকে আবার সবকিছু ঠিকঠাক করে দেব। না, অনেক করেছেন আমার জন্য আপনি। আর করতে হবে না। মার চিকিৎসার জন্য অনেক টাকা দিয়েছেন, ওই ঋণই শোধ করতে পারিনি। আর কিছুই করতে হবে না, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। কথাটা বলেই স্বাধীন নেহার বুকের উপর থেকে উঠে পড়ে শার্ট প্যান্ট পরিধান করে নেয়। নেহা শরীরের উপরে কাঁথা দিয়ে দেয়। নেহা ড্যাব ড্যাব করে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। নেহার তাকিয়ে থাকা দেখে স্বাধীন বলতে লাগে, আর একটা কথা, আর যদি পারেন প্লিজ আমাকে ডিভোর্স দিয়ে দিন, না হলে এর জন্য ভবিষ্যতে সমস্যা হবে। তেমন কিছুই হবে না, আর তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। আর হ্যাঁ, একটা কথা, সবসময় মেয়েদের থেকে দূরে দূরে থাকবি। আর যদি দেখি মেয়েদের সাথে কথা বলা, ঘেঁষাঘেঁষি করা, তাহলে তোর খবর আছে। নেহার কথায় কোনো পাত্তা না দিয়ে স্বাধীন রুম থেকে বের হয়ে আসে। এদিক ওইদিক তাকিয়ে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিচে নামে। খাবার টেবিল থেকে প্লেটগুলো কিচেন রুমে গিয়ে ধুয়ে গুছিয়ে রেখে বের হয়ে আসে। রাস্তায় এসে ফোন বের করে দেখে রাত 1টা বেজে গেছে। পুরো রাস্তা নীরবতা, কোনো রিক্সা নেই, তাই হাঁটতে লাগে। তখনই ফোন বেজে ওঠে। স্বাধীন দেখে তার মা ফোন করেছে। স্বাধীন ফোন রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে স্বাধীনের মা বলতে লাগে, কি হয়েছে বাবা? তোকে এতবার ফোন করছি কিন্তু তুই ফোন রিসিভ করছিস না। এত রাত হয়ে গেল, আর তোর তো আজকে বাড়ি আসার কথা। তোর জন্য তোর পছন্দের বিরিয়ানি রান্না করেছে। মা, আসলে বড় স্যারের মেয়ে অনেক দিন পর ঢাকা থেকে এসেছে, তাই সবার জন্য রান্না করছি। তাই একটু লেট হয়ে গেল, রাত হয়ে গেছে। গুছিয়ে রেখে হাসতে হাসতে আর গাড়িও পাচ্ছি না, তাই হেঁটে আসছি। তুমি আর একটু ওয়েট করো, আমি চলে আসছি। আর ছোট বোন খেয়ে নিয়েছে। না ভাইয়া, খাইনি, তোমার জন্য অপেক্ষা করছি। আর তুমি যে বলেছিলে আজকে আমার জন্য গিফট আনবে, তারই অপেক্ষায় আছি। তাড়াতাড়ি আসো ভাইয়া, অনেক ঘুম পাইছে। ঠিক আছে ভাইয়া, আমি আসছি। কথাটা বলেই স্বাধীন ফোন রেখে দেয়। এইদিক ওইদিক তাকিয়ে দেখে কোনো দোকান খোলা নেই। রাত হওয়ায় মার্কেটে চলে যায়। দেখে এত রাতে সব দোকানপাট সব বন্ধ। কি করবে বুঝতে পারে না, শেষমেশ নিরাশ হয়ে বাসায় চলে যায়। দরজায় নক করতেই খুলে দেয় তার ছোট বোন। ভাইয়া, আমার গিফট দাও। সরি ভাইয়া, আসলে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে বাড়িতে আসতে, তাই রাস্তায় সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। তোমাকে কালকে পার্কে নিয়ে যাব ঘুরতে, তখন কিনে দিব। প্লিজ মন খারাপ করো না। আরে পাগল, আমি কি ছোট বাচ্চা যে গিফটের জন্য কান্না করব, মন খারাপ করে থাকবো?
আর তুমি তো বললেই কালকে আমাকে নিয়ে যাবে পার্কে। আমি আরও বেশি খুশি হয়েছি। হয়েছে হয়েছে, ভাই বোনের এত ভালোবাসা দেখাতে হবে না। এখন আয়, খাবার খেয়ে নে বাবা, অনেক রাত হয়েছে। স্বাধীন তার ছোট বোনকে কোলে তুলে নেয়। দরজা আটকে দিয়ে রুমে আসতেই তার মা স্বাধীনকে দেখে বলতে লাগে, কিরে বাবা, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? চুল এলোমেলো, জামা কাপড়ের এই অবস্থা। স্বাধীন ভেবাচেকা খেয়ে যায়। হাত দিয়ে তার ঠোঁট মুছে ফেলে আমতা আমতা করে বলতে লাগে, কই মা, কিছুই তো হয় নাই, সব ঠিকই তো আছে, সব তোমার দেখার ভুল। দেখ, আমি তোর মা, আমি ভালো করে সব বুঝতে পারি, বুঝলি? আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করবি না। যা, ফ্রেশ হ। স্বাধীন তার বোনকে নামিয়ে দিয়ে রুমে চলে যায়। লুঙ্গি আর টি শার্ট আলমারি থেকে বের করে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে বের হতেই দেখে তার মা সামনে দাঁড়িয়ে আছে। স্বাধীন বলতে লাগে, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমারও তো একই প্রশ্ন, তোকে দেখতে এমন চেঞ্জ চেঞ্জ লাগছে কেন? দেখ, আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করবি না, যা সত্যি তাই বল। স্বাধীন বুঝতে পারে না কি বলবে, তাই তোয়ালেটা রেখে হাত দিয়ে তার মার দুই বাহু ধরে হাসতে হাসতে বলতে লাগে, মা, তুমিও না, বলছি আজকে একটু আসতে লেট হয়েছে, তাদের বাসায় বড় স্যারের মেয়ে এসেছে তার জন্য। আর তুমি কি না আমার লেট করে বাড়িতে আসায় সন্দেহ করছো? না রে বাবা, প্লিজ, ভুল বুঝিস না। কেন যেন তোকে আজকে চেঞ্জ চেঞ্জ লাগছে, তাই বললাম। আচ্ছা আয়, খাবার খেতে। তারপর স্বাধীন তার মার সাথে খাবার খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন তার মায়ের পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে থাকে। স্বাধীনের মা আর তার বোন দুজনের সাথে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। তখনই স্বাধীন তার মাকে প্রশ্ন করে, মা, তোমাকে একটা কথা বলি, প্লিজ, তুমি কিছু মনে করো না। না রে বাবা, বল, কি বলবি? না মানে, তোমাকে আমি সেই ছোট্ট থেকে দেখছি যে তুমি বড়লোকদের একদমই সহ্য করতে পারো না, তাদের কথা শুনলেই তোমার অনেক রাগ হয়। আচ্ছা, কেন বলবে তুমি? বাবা, বড় লোকদের আমি ঘৃণা করি। এর কারণ হলো, ওনারা কখনোই গরিবদের মানুষের চোখে দেখে না। ওনারা দেখে নিজেদের স্ট্যাটাস, নিজেদের যোগ্যতা, এইসব। আর সব সময় গরিবদের ইউজ করে ছুঁড়ে ফেলে বড় লোকরা। তার জন্যই আমি ওনাদের ঘৃণা করি। হ্যাঁ, তোকে বলছি বাপ, ওই বড় লোকদের কাছ থেকে দূরে থাকবি, এতেই জীবনে ভালো কিছু করতে পারবি। ঠিক আছে মা। আচ্ছা, সপ্তাহে সব কয়টা দিন কাজ করতে হয়, একটা দিন রেস্ট নিবি, তা ওইখানেই তো পারিস। এত দূর আবার আসতে হয়, সমস্যা হয় না তোর? না মা, তোমাকে আর ছোট বোনটাকে না দেখলে আমার ভালো লাগে না, তাই ছুটে আসি। আচ্ছা, অনেক ঘুম পেয়েছে, থাকো। আর সামিয়াও তো ঘুমিয়ে গেছে, যাব ওকে নিয়ে রুমে। স্বাধীনের মা সামিয়াকে নিয়ে রুমে চলে যায়। স্বাধীন শীতল বাটিটি গুছিয়ে সাইডে রেখে রুমে আসে। লাইট অফ করে খাটে গায়ে দিয়ে বালিশে মাথা রেখে ভাবতে লাগে, তাহলে এই বিষয়ে মা বড় লোকদের দেখতে পারে না? আচ্ছা, এটা প্রশ্ন মাকে তো কখনো জিজ্ঞেস করিনি। আমাদের বাবার কথা, আমাদের বাবাকে ছোট থেকে বললেই সবসময় এড়িয়ে গিয়েছে। আর কেনই বা বড় লোকদের এত ঘৃণা করে? বাট নেহা আপু তো বড় লোক, নেহা আপু তো ওই রকম না, আমাকে ভালোবেসে আগলে রাখতে চাই সবসময় নিজের কাছে। কথাটা ভাবতে ভাবতে স্বাধীন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে। ঘুম থেকে উঠে উঁচু করে বেরিয়ে যায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে বাহিরে হাঁটাহাঁটি করে একটু পর বাসায় ফিরে দেখে তার মা রান্না করছে। স্বাধীনকে দেখতে পেয়ে স্বাধীনের মা বলতে লাগে, বাবা, তোকে আর এভাবে দেখতে আমার ভালো লাগে না। চেয়েছিলাম তোকে বড় করে মানুষের মতো মানুষ বানাবো, কিন্তু তার পারলাম কোথায়? সেই কাজ করছিস মানুষের বাসার চাকর হয়ে। আরে মা, বাদ দাও তো, আমি কিছু মনে করিনি, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আচ্ছা মা, এত বড় হয়েছি, তোমাকে কখনোই প্রশ্ন করিনি, কিন্তু আজ কেন জানি অনেক ইচ্ছা করছে। কখনো তো তুমি আমার বা বাবার বিষয়ে বলনি। সে কি করে, কোথায় আছে, কি তার পরিচয়, আমার দাদা কোথায়? স্বাধীনের কথা শুনে স্বাধীনের মা ভরকে ওঠে। কি বলবে ভাষা হারিয়ে ফেলে। স্বাধীনের কাছ থেকে সরে গিয়ে রান্না করতে চলে যায়। স্বাধীন তার মার পিছু পিছু রান্নাঘরে প্রবেশ করে বলতে লাগে, কি হয়েছে মা, চুপ হয়ে গেলে যে? আমার বাবাকে, তার পরিচয় কি? আজ তোমাকে বলতেই হবে।
অনেক কথা লুকিয়ে রেখেছো নিজের মধ্যে, আজ বলতেই হবে। আমি তোকে কিছুই বলতে পারবো না। আর একটা কথা মনে রাখ, যে তুই কোনো সাধারণ ঘরের ছেলে নয়। তোর পরিচয় অনেক বড়। তোর দাদা চাচারা অনেক অনেক টাকার মালিক, বাট তারা তোদেরকে মেনে নেয়নি। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমাকে এরকম কোনো প্রশ্ন করবে না। বাট কেন মেনে নেয়নি আমাদের? আর আমার বাবাই কোথায়? আমি তো তোকে বলতে পারবো না। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দে। কথাটা বলেই স্বাধীনের মা আবার কাজে মনোযোগ দেয়। স্বাধীন রান্নার ঘর থেকে বের হয়ে রুমে এসে খাটের উপর বসে থেকে ভাবতে লাগে। মা এগুলো কি বললো? আমার বাবার পরিচয় আছে, আর তারা অনেক অনেক টাকার মালিক। যদি তাই হয় তাহলে আমাকে আজ অন্যের বাসায় কাজ করে খেতে হয় কেন? গরিব হয়ে থাকতে হয়, বস্তিতে থাকতে হয় কেন? না, আমাকে যে করেই হোক এই আসল রহস্য বের করতেই হবে। মা কখনোই কিছু বলবে না, আমাকে কিছু একটা করতে হবে। বাট কি করব কি করব কিছুই তো বুঝতে পারছি না। কথাটা স্বাধীন ভাবছিল। বসে থেকে থেকে তখনই স্বাধীনের বোন রুমে এসে বলতে লাগে। ভাইয়া, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজছি বাহিরে। বাহিরে চাচা চায়ের দোকানে পেলাম না, তাই আসলাম তোমার রুমে, দেখি আছো কিনা। তা চলো, তুমি তুমি না বলেছিলে আমাকে আজকে পার্কে নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ যাবো তো, বাট খাবার খেয়ে নেই দুপুরের দিকে। এখন না, এখন গেলে তুমি তেমন কিছুই দেখতে পাবে না। কেমন? দুপুরের পর বিকেলের দিকে যাব, তোমাকে ঘুরিয়ে বাসায় রেখে তারপর আমি আবার কাজে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ ভাইয়া, তোমাকে বলতে তো ভুলেই গিয়েছি, মা ডেকেছিল তোমাকে। ও আচ্ছা, যাও, আমি আসছি, মাকে গিয়ে বলো। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি আসো, অনেক ক্ষুধা পেয়েছে। স্বাধীনের ছোট বোন রুম থেকে বের হয়ে গেলে স্বাধীন ফোন হাতে নিয়ে দেখে 11টা বাজছে। স্বাধীন অবাক হয়ে যায়, এতক্ষণ এসবই ভাবছিল। হঠাৎ তার মা ডাক দেয়। স্বাধীন আর দেরি না করে রুম থেকে বের হয়ে যায়। বাহিরে বের হয়ে দেখে খাবার রেডি করে স্বাধীনের মা বসে আছে। তারপর স্বাধীন বসে খাবার খেতে লাগে। চুপচাপ খাওয়া দাওয়া শেষ হলে স্বাধীনের মা সবকিছু গুছিয়ে নেয়। স্বাধীন উঠে দাঁড়াতে যাবে, তখনই পাশ থেকে স্বাধীনের মা বলতে লাগে। দেখ বাবা, আমি তোর মা, আমি তোকে ঠিক চিনি। তুই কেমন, তুই যেহেতু তোর বাবার কথা ভেবেছিস, যেভাবেই হোক তুই তা বের করবি। আমি তোকে হারাতে চাই না বাবা, প্লিজ এইসব থেকে দূরে থাকবি, কথা দে তুই। কথাটা বলেই স্বাধীনের মা স্বাধীনের হাত তার মাথায় রাখে। স্বাধীন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়, কি বলবে সে। কেন তুমি আমার বাবার সম্পর্কে বলছো না? আর কেনই বা খোঁজ নিতে দেবে না আমাকে? দেখ বাবা, আমি চাই না তোকে হারাতে, তাই এসবের থেকে দূরে রাখছি। জানি তোর বাবার খোঁজ তুই পেয়ে গেলে আমাকে ছেড়ে চলে যাবি তুই। যা, আমি কখনোই পারবো না, তাই। স্বাধীন আর কিছুই বলে না, উঠে দাঁড়ায়। রুমে গিয়ে খাটের উপর গায়ে দিয়ে দিতেই উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে। স্বাধীন সব ঝেড়ে ফেলে শুয়ে থাকে। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে হঠাৎ ডাকাডাকির শব্দে স্বাধীনের ঘুম ভেঙে যায়। মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীনের ছোট বোন পুরীর মতো সেজে দাঁড়িয়ে আছে তার সামনে। স্বাধীনকে তাকিয়ে থাকতে দেখে তার বোন বলতে লাগে। ভাইয়া, তুমি এখনো ঘুমিয়ে আছো? তুমি তো বললে বিকেলে বের হবে। আমি রেডি হয়ে এসে দেখি তুমি ঘুমোচ্ছ। ওঠো বলছি, তাড়াতাড়ি ওঠো, না হলে আবার তোমার সময় পার হয়ে গেলে তখন বলবে আজকে না, সামনে বার আসলে তখন ঘুরতে নিয়ে যাবে। আরে পাগলি বোন আমার, এত রাগ করছো কেন? রাগ করতে হবে না, তোমাকে বলেছি ঘুরতে নিয়ে যাব তো নিয়ে যাব। দাঁড়াও, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। কথাটি শেষ করে স্বাধীন খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। মুখে পানি দিয়ে বের হয়ে তোয়ালে নিয়ে মুখ মুছে নেয়। তারপর তার বোনের কাছে এসে খাটের উপর থেকে নামিয়ে কোলে তুলে নেয়। বাহিরে বের হতে লাগে। তখনই স্বাধীনের মা স্বাধীন আর তার বোনকে এমন দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগে। দুজনেই এইভাবে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে, হ্যাঁ? কোথায় আর যাব? তুমি তো রাতে সব শুনলে। আজকে ভাইয়া আমাকে পার্কে ঘুরতে নিয়ে যাবে। ইয়াহু, কত মজা লাগছে। অনেক দিন হলো বাইরে ঘুরি না, তোমাকে বললে তো তুমি নিয়ে যাও না। ভালো ভালো, ভাইকে পেয়ে আমার কথা ভুলেই গেছো। দেখবো ভাই যাবার পর কার কাছে আসো। আমি ঘুরতে নিয়ে যাই না প্রত্যেক দিন বিকেলে,
মাঠে নিয়ে যাই, সবার সাথে খেলা করো। সরি মা। কথাটা বলেই 2 হাত দিয়ে কান ধরে স্বাধীন দেখে হাসতে লাগে। তারপর তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে আসে। রাস্তায় আসতেই রিক্সা নিয়ে সোজা পার্কে চলে যায়। ভিতরে যেতেই দেখে সবাই অনেক খেলাধুলা করছে। হাওয়াই মিঠাই দেখে স্বাধীনের বোন খেতে চাইলে স্বাধীন কিনে দেয়। একটা বেঞ্চিতে বসে স্বাধীন তার বোনের দিকে তাকিয়ে থাকতে লাগে। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে স্বাধীন অবাক হয়ে পিছন ঘুরে তাকাতেই দেখে নেহা। আরে আপু, আপনি এখানে? দেখ বাল, এখনো কি আপু বলে ডাকবি? এখন তো আর বাসায় কাজ করছিস না যে আপু বলে ডাকতে হবে, এখন তো বউ বলেই ডাকতে পারিস। এই মেয়ে, কে তুমি? তোমাকে বউ বলে ডাকতে যাবে কেন? আর আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলছো, তোমার লজ্জা করছে না? কি বিচ্ছিরি কথা ধরনের বাবা। তুমি কি আমার ভাইয়াকে বিয়ে করেছো? হ্যাঁ, যে বউ বলে ডাকবে আমার ভাইয়া তোমাকে? হ্যাঁ, তোমার ভাইয়াকে তো বিয়ে করেছি। আর সরি পিচ্ছি। একদম চুপ। আমাকে পিচ্চি বলে ডাকবেন না। আমি পিচ্চি না, আমি অনেক বড়। এবার ক্লাস 3-তে উঠেছি, বুঝলেন? আর আমি সব জানি। আমার ভাই একটু হাবাগোবা দেখে তাকে আপনি এভাবে অপমান করছেন। ও সরি সরি তো বড় আপু। হ্যাঁ, তোমার ভাইয়াকেই জিজ্ঞেস করো, তোমার ভাই বলবে আমি তার কি হই। স্বাধীনের ছোট বোন স্বাধীনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। স্বাধীন ভেবাচেকা খেয়ে যায়। কি বলবে যেন নিজেই বুঝতে পারে না। একদিকে নেহার ভয়, এদিকে আবার যদি তার ছোট বোন সব জানতে পারে তখন মাকে সব বলে দেবে, এই ভয় কাজ করে। স্বাধীনকে কিছু বলতে না দেখে তার বোন বলতে লাগে। কি ব্যাপার ভাইয়া, তুমি বলছো না কেন? তুমি এনাকে চেনো না, আর আপু হয় বউ না। কিরে বলছিস না কেন? বল বল, আমি তোর কি হই? বিয়ে করা বউ। বল, কবুল 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 বলে তো কে বিয়ে করেছি। আরে থামবেন আপনারা। আপনিও কি বাচ্চার সাথে বাচ্চা হয়েছেন নাকি? হ্যাঁ। আর আপু, এ তোমার বড় আপু হয়, বুঝলে? বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। ইনি আমার বউ না, এমনিতেই তোমার সাথে মজা করছে। ইয়াহু, আমি জানি আমার ভাইয়া অনেক ভালো, সে মিথ্যা কথা বলবেই না। আর বিয়ে করেনি, আম্মু তো বলেছে ভাইয়ার বিয়ে দিবে, অনেক দেরি আছে এখনো। আর আপনি আপু, আমার ভাইয়াকে আর বউ বলতে বলবেন না, বুঝলেন? যদি বলেন তখন আমি আমার বান্ধবীদেরকে দিয়ে আপনাকে অনেক মারবো। পাশ থেকে নেহা স্বাধীনের বোনের বলা কথা শুনে মিটিমিটি করে হাসতে লাগে আর মজা করতে লাগে। স্বাধীন ওর সাথে মজা করতে লাগে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। ঘোড়া দেখে স্বাধীনের বোন উঠতে জিদ ধরে। ঘোড়া দেখে স্বাধীনের বোন উঠতে জিদ করে। স্বাধীন ঘোড়াতে উঠিয়ে দিয়ে আসে। এসে বেঞ্চিতে বসতেই নেহা স্বাধীনের কাছে এগিয়ে আসে। হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বসে পড়ে। স্বাধীন সরানোর চেষ্টা করলে নেহা রেগে বলতে লাগে। তো এত আনরোমান্টিক কেন রে? এখনকার ছেলেরা গার্লফ্রেন্ডদের সঙ্গে অনেক কিছু করে, আর আমি তো তোর বিয়ে করা বউ। আমার কাছে আসতে তোরা তো ভয় কিসের? হ্যাঁ, দেখেন প্লিজ ছেড়ে দেন। যে কোনো সময় চলে আসবে আমাদের দুজনকে। এমন দেখলে আমার আম্মুর কাছে গিয়ে সব বলে দেবে। না ছাড়ছি না। আগে বউ বলে ডাক, তারপর ছাড়বো, এর আগে না। বজ্জাত বেটি, আমার কাছ থেকে জোর করে বউ ডাক শোনা, তাই না? বদদোয়া করছি, জীবনে কখনো বিয়ে হবে না। আর যদি হয়, জামাই টাকলা চাচা থাকবে, আর কখনই বউ বলে ডাকবে না। কি ব্যাপার, বউ বলে ডাকবি নাকি আরো ঘনিষ্ঠ হতে হবে? পার্কের মধ্যে উল্টাপাল্টা কাজ করতে চাচ্ছি না। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তখন তো আঙুল বাঁকাতেই হবে, বুঝলি? আচ্ছা আচ্ছা, বলছি, তাও এমন থ্রেট দিতে হবে না, ওকে? আচ্ছা বউ, আমাকে ছেড়ে দাও। কেউ দেখে ফেললে সমস্যা হবে, বিশেষ করে আমার ছোট বোন। এই তো হয়েছে ঠিক, এইভাবেই ধীরে ধীরে মানুষ করব। আচ্ছা একটা কথা কোনো মতেই আমার মাথায় ঢুকছে না। তোর সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন তো তোর কোনো ছোট বোন ছিল না। তাহলে এই 3 বছরের মধ্যে কিভাবে তোর ছোট বোন হয়? তাও আবার দেখে তো বয়স মনে হচ্ছে 8 থেকে 9 বছর হবে। ইয়ে মানে, সত্যি কথা বলতে কি, যে ওইটা আমার নিজের বোন নয়। হোয়াট? তোর নিজের বোন না মানে? তোর আর ওই মেয়েটার তো দেখে মনে হয় যেন নিজের মায়ের পেটের বোন, আর তুই বলছিস কিনা নিজের বোন না। ফাজলামি করছিস আমার সাথে তুই? হ্যাঁ, না, যা সত্যি তাই বলছি। আপনাকে আমার আসল ছোট বোন না, ওকে রাস্তায় পেয়েছি, তারপর আমাদের কাছেই রয়েছে, আমার নিজের ছোট বোনের মতো লালন পালন করেছি, পড়ালেখা করাচ্ছি। কিন্তু তুই নিজেই তো চলছিস অন্যের বাসায় চাকরের কাজ করে, আবার কিনা রাস্তায় পড়ে থাকা মেয়েকে নিজের কাছে এনেছিস, বোন পরিচয় দিয়ে বড় করছিস।
হ্যাঁ। ফ্ল্যাশব্যাক। বাবা চেনা নেই, জানা নেই, এক অন্য শহরে চলে এসেছি। এখন কি করব, কোথায় থাকব, কিছুই তো বুঝতে পারছি না বাবা। আমি তোমাকে বললামই তো, যা হবার তা হয়েছে। চুপ করে থাকি আর ওনার কাছ থেকে দূরে দূরে থাকলে সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো কথা শুনলে না, উল্টো আমাকে নিয়ে শহর থেকে চলে আসলে। কাছেও তো আর তেমন টাকা নেই, মাত্র 5,000 টাকা আছে। এই টাকা দিয়ে কি করব, কি খাবো, কিছুই তো বুঝতে পারছি না। মাঠের পাশের সিটের উপর বসে থেকে স্বাধীন আর তামা কথা বলছিল। ঠিক তখনই সামনে দিয়ে একটা মেয়ে বালতিতে কিছু ফুল নিয়ে যেতে লাগে। স্বাধীন আর তার মাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলতে লাগে, আপনারা কারা? এর আগে তো কখনো এখানে দেখি নাই। আপনাদের ফুল নেবেন ভাইয়া? ফুল, টাটকা ফুল, এইমাত্র দোকান থেকে নিয়ে আসলাম। না আপু, ফুল আমার লাগবে না, তুমি অন্যদিকে যাও। আর আমরা এখানে নতুন, তাই তুমি চিনতে পারছো না। তা তো আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে কি? হ্যাঁ, মাল সাবানা সব সাথেই আছে। আপনারা কি পালিয়ে এসেছেন কোথা থেকে? না রে মা, কি যে বলো, আমরা এই শহর চিনি না, নতুন এসেছি। কোথায় থাকবো, কি করব তাই বুঝতে না পেরে এখানে বসে আছি। তার মানে হলো আপনারা আমার মতো শহরে কেউ নেই? আসেন আমার সাথে। মানে? আর তুমি এটুকু পিচ্চি মেয়ে হয়ে আমাদের কোথায় নিয়ে যাবে? আরে ভাইয়া, আসেন আমার সাথে, চিন্তা নেই, আপনাদের ক্ষতি হবে না, আসেন। তারপর স্বাধীন আর স্বাধীনের মা দুজনেই মেয়েটার পিছনে যেতে লাগে। একটু পর বস্তিতে নিয়ে আসে দোকানে থাকা একটা লোকের কাছে গিয়ে বলতে লাগে, চাচা, রুম হবে? এনারা নতুন আসছে শহরে, তেমন কিছুই চিনেন না, থাকবে। ফাঁকা রুম থাকলে দেন। আরে পিচ্ছি, তুই হা হয়ে আছিস কেন? চল দেখাচ্ছি তোকে। তারপর বস্তির একদম সাইডে অনেক সুন্দর একটা বাড়ি স্বাধীন আর তার মার অনেক পছন্দ হয়। কিন্তু আঙ্কেল, এত সুন্দর বাড়ি বস্তির মধ্যে আছে, যেন বিশ্বাসই হচ্ছে না কত টাকা ভাড়া দিতে হবে। ইয়ে মানে বাবা, হয়েছে কি, এটা বস্তির একদম সাইডে পড়ে যায় তো বের হতে একটু সময় লাগে, তাই কেউ নিতে চায় না। তোমার যেহেতু পছন্দ হয়েছে তো তুমি মাসে 3,000 টাকা দিলেই হবে। আর এখন 2,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি টাকা দিচ্ছি। তারপর স্বাধীন মানিব্যাগ বের করে টাকা দেয়, লোকটা চলে যায়। সব মাল সামানাগুলো গাড়ি থেকে নামিয়ে বস্তিতে নিয়ে আসতে লাগে। স্বাধীনের সাথে সাথে মেয়েটার সাথে কাজ করতে লাগে। কাজ করা শেষ হলে সব গুছিয়ে দেয় মেয়েটা। সবার কাজ স্বাধীনের মায়ের কাছে আর স্বাধীনের কাছে এসে বলতে লাগে, আচ্ছা ভাইয়া আর আন্টি, ভালো থাকবেন। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আমি পাশে যে ফুটপাত আছে ওখানেই থাকি আর ফুল বিক্রি করি। কি বলছো? এতটুকু মেয়ে হয়ে ফুটপাতে থাকো, ফুল বিক্রি করো? হ্যাঁ ভাইয়া, কি করব? মা বাবা তো রাস্তায় ফেলে দিয়ে গেছে, বড় হয়েছি মানুষের নাতিগুতা খেয়ে। আমার সাথে আমার বড় বন্ধু বান্ধবীরা ভিক্ষা করে, আমি ওগুলো পছন্দ করি না, ভালো লাগে না। তাই এক ভাইয়ের কাছ থেকে বেশি করে টাকা দিয়ে ফুল কিনে বিক্রি করি। যে টাকা লাভ হয় ওই টাকা দিয়ে খাবার কিনে খাই। মেয়েটা কথা বলতে বলতে বাহিরে আসে। বালতিতে দেখে সব ফুল রোদে শুকিয়ে মারা গিয়েছে। অনেক খারাপ লাগে স্বাধীনের, অনেক খারাপ লাগে। তখন স্বাধীন মেয়েটার কাছে গিয়ে 2 হাত ধরে মাটিতে বসে বলতে লাগে, শোনা আপু, আজকের পর থেকে নিজেকে কখনো একা মনে করবে না। আমি তোমার বড় ভাই, আর এইটা হলো তোমার মা। আর তোমাকে ফুল বিক্রি করতে হবে না, আমার এখানে থাকবা। হ্যাঁ, আমার ছোট বোন হয়ে তোমাকে মানুষের মতো মানুষ বানাবো, অনেক স্কুলে ভর্তি করে দেব। কি সত্যি ভাইয়া? হ্যাঁ আপু, সত্যি। না না ভাইয়া, থাকতে পারবো না। আমি শুনেছি রাস্তা থেকে ছেলে মেয়ে উঠে বাসায় নিয়ে যায় অনেক বড় লোকরা, তারা নাকি চাকরের মতো কাজ করায়, কাজ না করলে অনেক মারে। এর থেকে আমি ফুল বিক্রি করি, এটাই ভালো আছে। পাগল মেয়ে, ভয় পেতে হবে না, আমি ওই রকম না। আর তুমি তো বস্তিতে থাকবে মার সাথে, তো ভয় কিসের? নিজের ভাই মনে করবে আমাকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই তো বলি, তখন তোর বোন দেখিনি, এখন হঠাৎ করে এত বড় মেয়েকে বোন বলছিস? তখন থেকেই আমাদের কাছে থাকে, অনেক ইচ্ছা আছে। নিজে পড়াশোনা না করতে পারলে কি হবে, ওকে অনেক দূর অবধি লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ বানাবো। কথাটা বলেই স্বাধীন দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
নেহা নিজের উপরে অনেক রাগ হতে লাগে। তখনই স্বাধীনের ছোট বোন আসে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন অবাক হয়ে প্রশ্ন করে। কি হয়েছে আপু? এটাই ভালো আছে। না ভাইয়া, কিছুই হয়নি। চলো, আর ভালো লাগছে না, বাসায় যাব। এখন তো রাত হবে, মা আবার চিন্তা করবে। তোমাকে আবার যেতে হবে কাজে। আচ্ছা চলো, আর বাই আপু। কথাটা বলে স্বাধীন তার বোনকে কোলে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে যেই আসতে যাবে অমনি নেহা স্বাধীনের হাত ধরে ফেলে। স্বাধীন পিছনে ঘুরে তাকায়। চল আমার সাথে। কোথায়? যেতে বলেছি যাবি, এত কৈফিয়ত দিতে হবে তোকে? আর তুই তো ভালো করেই জানিস আমার বেশি কথা বলতে ভালো লাগে না। না ভাইয়া, তুমি এই আপুটার সাথে যাবে না। আপুটা অনেক বাজে আর খারাপ। সে তোমার সাথে এমনভাবে কথা বলে না। আমি যাব না। চলো ভাইয়া, বাসায় যাই। স্বাধীনের বোনের কথা শুনে নেহা নিজের রাগকে দমিয়ে রাখে। স্বাধীন তার বোনকে নিজের কোলে উঠিয়ে নিয়ে আসে, তারপর দোকানে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে দেখে তার বোন হাসি খুশি ভাবে নেহার সাথে কথা বলছে। তার বোনকে হাসি খুশি দেখে স্বাধীনেরও অনেক ভালো লাগে। সরি, ভাইয়াকে বলেছে আপু ভালো না। আপু অনেক ভালো, বাট তাই মাঝে মাঝে রেগে গিয়ে এমন করে। আর তুমি আপুকে রাগ উঠিয়ে দাও কেন বলো তো? আপু যা করতে বলে আজ থেকে তাই করবা, এটা আমার কথা। আর চলো, আপু যেখানে যেতে বলে সেখানেই যাব। নেহা স্বাধীনের বোনকে কোলে তুলে নিয়ে যেতে লাগে। স্বাধীন কি করবে বুঝতে না পেরে পিছু পিছু যেতে লাগে। গাড়িতে বসতেই স্বাধীন দাঁড়িয়ে থাকে। নেহা এটা দেখে বলে, তোকে কি আবার নতুন করে ইনভাইট করতে হবে? আয় ভেতরে এসে বস। স্বাধীন দরজা খুলে গাড়িতে উঠে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগে। নেহা আর স্বাধীনের বোন দুজনে গাড়ির মধ্যে কথা বলতে লাগে আর খেলতে লাগে। এই অল্প কিছুক্ষণে নেহার সাথে স্বাধীনের বোনের অনেকটা ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। স্বাধীন অবাক হয়ে নেহা আর তার বোনের কর্মকাণ্ড দেখেই চলেছে। এভাবে প্রায় 30 মিনিট পর একটা শপিং মলের সামনে এসে গাড়ি দাঁড় করায়। স্বাধীন অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের বোনকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে, হাঁটতে লাগে। স্বাধীনকে না দেখে পিছনে ঘুরে গাড়ির কাছে এসে কাছে নক করতেই স্বাধীন কাজ নিচে নামায়। তোকে কি আবার নতুন করে ইনভাইট করে গাড়ি থেকে নামাতে হবে? আয় আমার সাথে। স্বাধীন গাড়ি থেকে নেমে পড়ে, তার বোনকে কোলে তুলে নিয়ে সামনে সামনে হাঁটতে লাগে। স্বাধীন পিছে পিছে এভাবে অনেকটা সময় পার হয়ে গেলে স্বাধীন অনেকগুলো পোশাক, ড্রেস, অনেক অনেক আইটেম কিনে স্বাধীন সব ব্যাগ হাতে নিয়ে হাঁটতে লাগে। প্রায় 20 মিনিট পর কেনাকাটা শেষ হলে সেগুলো নিয়ে গাড়িতে চলে আসে। গাড়িতে উঠে বসতেই স্টার্ট দিয়ে ড্রাইভারকে লোকেশন বললেই যেতে লাগে। স্বাধীন নেহার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এটা দেখে নেহা বলতে লাগে, এভাবে তাকিয়ে আছিস কেন? দেখ, আমার কিন্তু ভয় করছে। না মানে এত টাকার শপিং এগুলো কার জন্য? আর আমাদের সাথে নিয়ে আসলেন কেন? দেখেন তো আমার ছোট বোন, সব দেখে কত এক্সাইট হয়ে গিয়েছিল। আমাদের কি আর সামর্থ্য আছে এইখানে নিয়ে এসে শপিং করানোর? চুপ থাকতো, তোর এত কথা শুনতে ভালো লাগছে না আমার। নেহার ধমক খেয়ে স্বাধীন চুপ হয়ে যায়। নেহা আর স্বাধীনের বোন দুজনে গাড়িতে বসে খেলতে লাগে, দুষ্টুমি করতে লাগে। প্রায় 20 মিনিট পর বস্তির সামনে গাড়ি দাঁড় করায়। স্বাধীন অবাক হয়ে যায়, দ্রুত হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। সাইডের দরজা খুলে তার বোনকে নেহার কাছ থেকে নিয়ে কোলে তুলে নেয়। চলে আসতে যাবে তখনই নেহা হাতে অনেকগুলো ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, এখানে তোর জন্য, আন্টির জন্য আর সামিয়ার জন্য পোশাক আছে। গিয়ে সবারটা সবাইকে বুঝে নিস। আর হ্যাঁ, কাজে চলে আসিস সময় মতো। স্বাধীন নিতে না চাইলে নেহা জোর করতে লাগে। বাধ্য হয়ে সব ব্যাগ হাতে নিয়ে আসতে হয়। পাশে এসে দরজায় নক করতেই স্বাধীনকে আর সামিয়াকে এই অবস্থায় দেখে স্বাধীনের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। বাবা, এত কিছু, আর তুই এতগুলো টাকা কোথা থেকে পেলি? স্বাধীন কি বলবে যেন ভাষা খুঁজে পায় না। সত্যি কথা বললে তো তার মা রেগে যাবে। যেই সামিয়া বলতে যাবে অমনি স্বাধীন সামিয়ার মুখ চেপে ধরে বলতে লাগে, না মানে মা, আমার বেতন এই মাসে বেড়েছে, তাই আঙ্কেলকে বলে কিছু টাকা অ্যাডভান্স নিয়েছি। আর ওই টাকা দিয়ে আমার জন্য, ছোট বোনের জন্য আর তোমার জন্য শপিং করেছি। এমনিতেই সংসারের এই অবস্থা, তার উপর আবার তুই এইগুলো কিনতে গেলি কেন? যাক, ভালোই করেছিস, আয় এখন। স্বাধীনের রুমে ঢুকে সোজা সামিয়াকে নিয়ে তার রুমে চলে যায়। সামিয়া স্বাধীনের দিকে বড় বড় করে তাকিয়ে থাকে। ভাইয়া, তুমি না আমাকে বলো যে কখনো যেন কাউকে মিথ্যা কথা না বলি, আর উল্টো তুমি আম্মুকে এত বড় মিথ্যা কথা বললা। কই, তুমি তো এগুলো কিছুই কেননি, সবগুলো তো ওই ভালো আপুটা কিনে দিয়েছে।
বোন আমার বোন আমার দেখ, আম্মুকে যদি বলি ওই আপুটা শপিং করে দিয়েছে তখন মা অনেক রেগে যাবে, তাই মিথ্যা কথা বলছি। প্লিজ তুইও আম্মুকে সত্যি কথা বলিস না, তাহলে তোর জামা কাপড়গুলো সব পুড়িয়ে ফেলবে। না না, আমার এত সুন্দর জামা কাপড় গোছাতে চাই না, মাকে বলবো না, ঠিক আছে? কথাটা বলে স্বাধীন আর স্বাধীনের ছোট বোন হাসতে লাগে। একটু পর স্বাধীনের মা রুমে আসলে স্বাধীন তার শপিং ব্যাগগুলো দিয়ে দেয়। ব্যাগ খুলে নতুন কাপড় দেখে আনন্দের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। স্বাধীন গিয়ে মুছে ফেলে। তারপর আরো অনেক কথা বলে স্বাধীন তার মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নিহাদের বাসায়। তারপর সোজা তার রুমে চলে যায়। গোসল করে নিজেকে পরিপাটি করে গিয়ে রান্না করতে লাগে। রান্না করছিল তখনই হঠাৎ কেউ এসে পিছন থেকে জড়িয়ে ধরে। স্বাধীন অবাক হয়ে যায়। আরে জান, তুমি এমন করছো কেন? তোমার বউ থাকতে অন্য কোনো মেয়ে জড়িয়ে ধরবে না। আর চুপচাপ করে থাকো তো, ভালোই তো লাগছে। ম্যাম প্লিজ ছেড়ে দেন। দেখেন আমাকে আর আপনাকে এমন অবস্থায় কেউ দেখে ফেললে আমাকে তো একদম জ্যান্ত পুঁতে রাখবে। প্লিজ ছেড়ে দেন, আপনার পা জড়িয়ে ধরে বলছি। আরে স্যার, ছাড় ছাড়, পা ধরতে হবে না। কই একটা রোমান্টিক বরের মতো আমাকে আরো জড়িয়ে ধরে শক্ত করে কিস করবে, তা না দূরে সরিয়ে দিলি। আচ্ছা ছেড়ে দিলাম, কিন্তু আজকেও রাতে আসতে হবে আমার রুমে, না হলে তোকে কিন্তু। কথাটি শেষ না করেই বাঁকা হাসি দিয়ে পাশ থেকে পানির বোতল নিয়ে নেহা কিচেন রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন চিন্তা করতে লাগে। হঠাৎ পোড়া পোড়া গন্ধ বের হলে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। চুলার দিকে তাকিয়ে দেখে রান্না পুড়ে গেছে। স্বাধীন দ্রুত পানি ঢেলে দেয়। অন্যদিকে নেহা পানির বোতল নিয়ে রুমে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন রান্না শেষ করে টেবিলে সব গুছিয়ে রাখে। একটু পর সবাই খাবার খেতে আসলে স্বাধীন সবাইকে সার্ভ করতে লাগে। সবাই খাবার খেতে থাকলে তখনই নেহা বলে ওঠে, এই তুই যা তো, আমার রুমটা কালকের মতো গুছিয়ে দে, সব আবার এলোমেলো হয়ে গেছে। ম্যাম সবার খাওয়া শেষ হোক, সব গুছিয়ে তারপর আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো। ঠিক আছে। এত বড় মেয়ে হয়ে গিয়েছিস আর নিজের রুম নিজে গুছিয়ে রাখতে পারিস না? কিছুদিন পর বিয়ে দিলে বাচ্চা কাচ্চার মা হবি, আর এখনো ছোট বাচ্চার মতো রুম এলোমেলো করে রাখিস। আরে তুমি চুপ করো, আমার মেয়ে এখনো ছোটই আছে, বড় আর হলোই কই। হ্যাঁ, এই সবই বলে বলেই তো মাথায় তুলে ফেলেছো। এখন আর আমার তো কোনো কথাই শুনে না। এইবার বাড়িতে এনেছো, একটা সুন্দর ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। নেহা তার মায়ের কাছ থেকে বিয়ের কথা শুনে অনেক রাগ হয়। খাবার প্লেটে হাত ধুয়ে ফেলে উঠে পড়ে। স্বাধীনের দিকে রাগী ভাবে তাকিয়ে বলে, এই তুই চল আমার সাথে, রুম গুছিয়ে দিবি। কথাটা বলেই নেহা রেগে চলে যায়। স্বাধীন সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। নেহা কি বলে গেল শোনোনি? যাও গিয়ে রুম গুছিয়ে দাও, না হলে যে রেগে গিয়েছে, দেরি করে গেলে দেখবে তোমার উপরে সব রাগ ঝাড়বে। আর হ্যাঁ, তুমি খাবার সময় মেয়েটাকে সব কথা না বললে চলতো না? আমাদের একটা মাত্র মেয়ে, ওর যখন ইচ্ছে তখন বিয়ে করবে। আমাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? হ্যাঁ, তুমি তো মেয়েটাকে খারাপ বানিয়েছো। এভাবে লাই দিয়ে দিয়ে বড় হয়নি। ওর সবার বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে গেছে, আর আমাদেরকে ইচ্ছে করে না নানানি ডাক শুনতে। কথাটা বলেই নেহার মা রাগে খাবারের প্লেটে ধুয়ে ফেলে। খাবার টেবিল থেকে উঠে চলে যায়। এটা দেখে পাশ থেকে নেহার বাবা বলতে লাগে, যত তালা হয়েছে আমার, এদিকে যাওয়া যায় না, ওদিকেও যাওয়া যায় না। একদম মেয়ের মতোই হয়েছে দুজনের। যে রাগ রে বাবা, আল্লাহ জানে কোন দিন দুই রাগ এক জায়গায় হয়ে বিস্ফোরণ হয়। আর সেদিন তোমাকে বললাম না, যাও নেহার রুমে, না হলে রেগে তোমাকে আবার ও মারতে পারে। আচ্ছা স্যার যাচ্ছি, খাবার নিয়ে যাব। ম্যাম তো একটু খাবার খাইনি, সব অমনই আছে। যাও নিয়ে যাও, আরো যে পরিমাণ রেগে আছে মনে তো হয় না খাবার খাবে, তারপরও নিয়ে যাও। স্বাধীন টেবিলের উপর থেকে প্লেট নিয়ে খাবার বেড়ে নেহার রুমে চলে যায়। স্বাধীনকে দেখতে পেয়ে নেহা গিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন খাবারের প্লেট টেবিলের উপর রেখে দিয়ে যেই ঘুরতে যাবে অমনি নেহা কলার চেপে ধরে দেওয়ালের সাথে আটকে ধরে। স্বাধীনের দম বন্ধ হয়ে আসতে লাগে। নেহার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগে। নেহা বলে, দেখ কেমন লাগে, তোকে আজকে মেরে ফেলবো। আমাকে বিয়ে করেছিস আর সবার সামনে বউ পরিচয় দিতে লজ্জা পাস, তাই না? আপু ছেড়ে দেন বলছি, অনেক লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না। নেহার আরো রাগ হতে লাগে। স্বাধীনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নেহা দেখে স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন কাঁচতে কাঁচতে ফ্লোরে বসে পড়ে।
নেহা নিজের রাগকে দমিয়ে স্বাধীনের কাছে এসে চোখের পানি মুছে দিয়ে কিস করতে লাগে। একটু পর ছেড়ে দিয়ে নেহা বলতে লাগে, সরি সরি, আসলে তখন মার কথা শুনে অনেক রাগ উঠে গিয়েছিল। বিয়ে করেছি তোকে, তারপর আবার বিয়ে করতে বলে, তাহলে কার রাগ হবে না বল? আর তুই তো আমাকে তোর বউ বলে স্বীকারই করিস না, তাই আরো বেশি রাগ উঠেছিল। সরি। সরি বলতে হবে না, আমরা তো সামান্য কাজের ছেলে। আমাদের টাকা দিয়ে রেখেছেন, মারতে পারেন, যা খুশি তাই করতে পারেন, শারীরিক চাহিদাও আমাকে দিয়ে মেটাতে পারেন। সরি তো বললাম, তারপর অত রেগে আছিস কেন? কই রেগে আছি? রেগে তো নেই। আর রুমে ডেকে নিয়ে এসেছে তো শরীর ভোগ করার জন্য, তাই না? আসেন। ও সরি সরি, আমাকে তো আবার আপনাকে সুখ দিতে হবে। চলেন তাহলে। স্বাধীনের কথা শুনে নেহা অবাক হয়ে যায়। স্বাধীন উঠে দাঁড়িয়ে নেহার বাহু ধরে খাটে শুয়ে দিতে লাগে। নেহা রেগে স্বাধীনকে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, আসলেই তোরা ছোট লোকরা এমনই। তোকে ভালোবেসে বিয়ে করেছি, কাছে পেতে চাই, আর উল্টো তুই কি আমাকে তাকে চাহিদা মেটানোর কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, আর কখনোই আমার অধিকার চাইতে আসবো না। আর হ্যাঁ, চিন্তা করতে হবে না, তোকে ডিভোর্স দিয়ে দেবো, এখন যা। স্বাধীন কোনো কথা না বলে মাথা নিচু করে রুম থেকে বাইরে বের হয়ে আসে। নেহা রুমের দিকে একবার তাকিয়ে দেখে নেহা খাটের উপরে বসে কান্না করছে। স্বাধীন এক পলক দেখে চলে আসতে যাবে যেই নেহার চাচাতো বোনের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই নেহার চাচাতো বোন স্বাধীনের হাত ধরে রুমে ঢুকিয়ে নিয়ে আসে। ম্যাম কি হয়েছে, হঠাৎ রুমে নিয়ে আসলেন যে? এভাবে আনলেন, যদি কেউ দেখে তাহলে অন্য কিছু ভেবে নিবে। আরে চুপ করো তো, কেউ কিছু ভাববে না। এই লাইটটা জ্বলছে না, দেখো তো কি হয়েছে। স্বাধীন টেবিলের উপরে উঠে লাইট পরিষ্কার করতে লাগে। হঠাৎ ধুলো চোখে এসে পড়লে স্বাধীন চোখে হাত দিয়ে ধরে নিচে নেমে আসে। তখন নেহার চাচাতো বোন টিস্যু দিয়ে স্বাধীনের চোখ পরিষ্কার করে দিতে লাগে। অন্যদিকে নেহার ভালো না লাগায় ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে যায়। তার চাচাতো বোনের রুমের সামনে দিয়ে যেতে লাগে। তখন নেহা তার চাচাতো বোন আর স্বাধীনকে এমন অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সেখানে আর না দাঁড়িয়ে থেকে সোজা ছাদে চলে যায়। আর স্বাধীনের চোখ পরিষ্কার হলে লাইট অন করতেই জ্বলে ওঠে। তারপর স্বাধীন রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। সবকিছু গুছিয়ে রেখে যেই বের হতে যাবে বাড়ি থেকে, তখনই নেহার কথা মনে পড়ে। তাই উপরে উঠে নেহা রুমের সামনে যেতে দেখে দরজা খোলা। ভেতরে উকি দিয়ে দেখে নেহা নেই, ভাবে ছাদে গিয়েছে, তাই ছাদে চলে যায়। দেখে দোলনায় বসে আছে নেহা। তারপর স্বাধীন গুটি গুটি পায়ে নেহার কাছে যায়। দোলনায় বসতেই নেহা পাশে তাকিয়ে স্বাধীনকে দেখে চমকে ওঠে। তুই এখানে? কেন আসতে পারি না? দেখলাম রাগী সিনিয়র বউ অনেক রেগে আছে আমার উপরে, তাই ভাবলাম একটু রাগ ভাঙাই, না হলে তো আবার আমার ক্ষতি হতে পারে। হাসালি, আমাকে তুই এত অভিনয় করতে পারিস সুন্দরভাবে, আগে তো জানতাম না। তা যাই হোক, ভয় পেতে হবে না, তোকে কাউকে কিছুই বলবো না। তুই নিশ্চিন্তে থাকতে পারিস, আর কখনোই তোকে বিরক্ত করব না। মানে কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। এত মানে মানে করতে হবে না তোকে, এখন যা তো। এমনিতেই অনেক রাগ আছে, তোকে দেখলে আরো বেশি রাগ লাগছে। যা, সর আমার চোখের সামনে থেকে। স্বাধীন স্পষ্ট নেহার রাগ তার মুখে দেখছে, তাই ভয়ে দোলনা থেকে উঠে সোজা নিচে নেমে বাসার বাইরে বের হয়ে পাশে তাদের থাকার রুমে গিয়ে স্বাধীন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা রেডি করে সবাইকে নিয়ে ছাদে আসে গাছে পানি দেবার জন্যে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা রেডি করে সবাইকে দিয়ে ছাদে আসে গাছে পানি দেবার জন্য। তখন দেখে নেহা দোলনায় শুয়ে আছে। স্বাধীন দেখে অবাক হয়ে যায়। তার মানে আমার উপরে রাগ করে কালকে সারা রাত এইখানেই ছিল নেহা আপু? কি আপু বলছি, শুনে ফেললে আবার রেখে যাবে বউ। দ্যাট বাল, আমিও না পাগল, ঘুমিয়ে আছে, শুনবে কি করে? নেহার সামনে দাঁড়িয়ে মনে মনে কথাটা ভাবতে লাগে। হঠাৎ ঘুম ভেঙে গেলে নেহা তার সামনে স্বাধীনকে দেখতে পেয়ে রাতের কথা মনে হতেই অনেকটা রেগে যায়। কি হয়েছে তোর? আমার সামনে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে বলেছি না আমার চোখের সামনে থেকে যেন তোকে আর না দেখি। যা এখান থেকে। স্বাধীন কি বলবে যেন ভাষায় খুঁজে পায় না, দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ হয়ে। এটা দেখে নেহা বলে ওঠে, ও আমারই ভুল হয়েছে, এটা তো শুধু আমার বাড়ি না, তোর হবু শ্বশুরের বাড়ি। আমি গেলাম। কথাটা বলেই নেহা চলে যায়। স্বাধীন নেহার বলা কথার আগা মাথা কিছুই খুঁজে পায় না। গাছে পানি দেওয়া শেষ হলে স্বাধীন নিচে চলে আসে। প্রত্যেকটা রুম সুন্দরভাবে পরিষ্কার করতে লাগে।
তখনই এক রুমের দরজায় গিয়ে খুলতে যাবে, অমনি নেহার বাবা এসে স্বাধীনের হাত ধরে ফেলে। তোমাকে আর কতবার বলবো এই রুমের আশেপাশে আসবে না? না মানে স্যার, প্রত্যেক রুম তো পরিষ্কার করছি, তাই এই রুমটা তো অনেক দিন ধরেই বন্ধ, তাই পরিষ্কার করতে এসেছি। তোমাকে পরিষ্কার করতে হবে না, আর আজকের পর থেকে এই রুমের আশেপাশেও আসবে না, এই বলে দিলাম। তখনই রুমের মধ্যে কেউ চিৎকার দিয়ে উঠে স্বাধীন ভয় পেয়ে যায়। নেহার বাবা দরজা খুলে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন অবাক হয়ে তাকিয়ে থাকে দরজার দিকে। এটা দেখে নেহা এসে বলতে লাগে, অনেকটা অবাক হয়েছিস তাই না? আমরাও হতাম ছোটবেলায়, যখন এদিক দিয়ে যেতাম কেউ কান্না করতো শুনতাম, বাবা মাকে বললে কিছুই বলতো না। একদিন সবাই ঘর খুলে ভেতরে গিয়ে দেখি একটা মানুষ শিকল দিয়ে হাত পা বেঁধে রুমে বন্দি করে রেখেছে। আমরা অনেকটা ভয় পেয়ে যাই। পরে বাবা মাকে বললে কিছুই বলে না। বড় হয়ে জানতে পারি ওইটা আমাদের ছোট চাচ্চু ছিল। তাহলে তাকে এই বন্ধ ঘরে আটকে রেখেছে কেন? সেটা তো আমরা নিজেরাও জানি না। এক কাজের আন্টির কাছ থেকে শুনেছিলাম যে ছোট চাচ্চু একজনকে অনেক ভালোবাসতো। সে আমাদের বাসার কাজের মেয়ে ছিল। পরে তারা দুজন বিয়ে করে। ওরে আমাদের পরিবারের কেউ মেনে নেয় না। তারপর ছোট চাচ্চু আর চাচি ঢাকায় চলে যায়। ওইখানেই থাকতে লাগে, কাজ করতে লাগে। হঠাৎ ছোট চাচ্চু অসুস্থ হয়ে পড়ে। তখন চাচি কিছু উপায় না পেয়ে দাদাকে ফোন করে। তখন দাদা গিয়ে ছোট চাচ্চুকে নিয়ে আসে, চাচিকে নিয়ে আসেনি। তারপর থেকে এই রুমে আটকে রেখেছে। কি? হ্যাঁ, সত্যি বলছি। বিশ্বাস না পেলে একদিন তুই দেখিস। আর যা শুরু করেছিস তার ফল তুই কি পাবি তুই নিজেও জানিস না। নেহা চলে যায়। স্বাধীন অবাক হয়ে নেহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে দিনটা পার হয়ে যায়। রাত হলে সবাই বসার রুমে বসে আড্ডা দেয়। স্বাধীন কৌতূহল বশত রুমের কাছে এসে দরজা খুলে ভিতরে গিয়ে দেখে পুরো রুম অন্ধকার। স্বাধীন পাশে থাকা লাইট অন করতেই দেখে চারিদিকটা এলোমেলো হয়ে আছে, মেঝেতে অনেকগুলো ছবি পড়ে আছে। স্বাধীন ছবিগুলো দেখে অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছে যায়। তখনই লোকটার ঘুম ভেঙে যায়। স্বাধীন তাকিয়ে দেখে পায়ে শিকল লাগানো। স্বাধীনকে দেখে লোকটা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এগিয়ে আসতে যাবে তখন সে কোলে টান লাগে। লোকটা শিকল ধরে টানাটানি করতে লাগে। স্বাধীন ভয় পেয়ে যায়। দ্রুত রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর ভাবতে লাগে, তার মানে এইটাই আমার বাবা। তার জন্যই মা সবসময় বলতো আমার দাদা অনেক বড় লোক, যেভাবেই হোক আমাকে সব সত্য বের করতেই হবে। কথাটা ভেবে স্বাধীন সোজা নিচে চলে আসে। নেহার রুমের দিকে নেহার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, স্যার একটু জরুরি বাসায় যেতাম, সকাল হওয়ার আগে চলে আসবো। আচ্ছা দা। স্বাধীন অনুমতি পেয়ে সোজা বাইরে আসে। একটা রিক্সা নিয়ে বাসায় চলে যায়। গিয়ে দরজায় নক করতেই স্বাধীনের মা দরজা খুলে দিয়ে ছেলেকে এই অসময়ে দেখে অবাক হয়ে তাকিয়ে থেকে বলতে লাগে, বাবা, তুই এই অসময় কিছু কি হয়েছে? মা তেমন কিছু হয়নি, আজ একটা সত্য কথা শোনার জন্য তোমার কাছে এসেছি, প্লিজ বলো। কি কথা বাবা, যে এত রাতে আসলে? আর ভিতরে আয়। স্বাধীন ভিতরে গিয়ে বসতেই স্বাধীনের মা তাকে হাসি মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, কি রে বাবা, কি এমন জিজ্ঞেস করবে যে এত রাতে এসেছিস বল? মা দেখো তো এই ছবিতে থাকা লোকটাকে তুমি চিনতে পারো কিনা? স্বাধীনের মা স্বাধীনের হাত থেকে ছবিটা নিয়ে অবাক হয়ে যায়। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগে। তুই এই ছবি কোথায় পেয়েছিস? আমি জানি ছবিতে থাকা মেয়েটা তুমি, আর পাশে থাকা লোকটা হলো আমার বাবা। আর তুমি জানো না আমার বাবা এখন কি অবস্থাতে আছে? তারপর স্বাধীন নেহার বলা সব কথা খুলে বলে। স্বাধীনের মা শুনে অবাক হয়ে যায়। আর এই লোকগুলোই আমাকে বলেছিল তোর বাবা অন্য আরেক মেয়েকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছে, আমাকে ডিভোর্স দেয়নি, সময় হলে তা দিয়ে দেবে। আর ওই লোকগুলো তোকে রুমে বন্দি করে পাগলের মতো রেখেছে। চল আমার সাথে এখন। তারপর স্বাধীনের মা স্বাধীনের বোনকে কোলে নিয়ে বাইরে বের হয়ে রিকশায় উঠে সোজা নিহাদের বাসায় চলে আসে। দারোয়ান স্বাধীনের মাকে দেখে সালাম দেয়। দরজা খুলে দেয়। স্বাধীনের মা সোজা ভিতরে চলে যায়। দরজায় কলিং বেল দিতেই নেহার চাচাতো বোন এসে দরজা খুলে দেয়। কে আপনি, আর এত রাতে এখানে কি চান? মা, তুমি আমাকে চিনবে না। ইমরান চৌধুরী কি বাসাতে আছেন? হ্যাঁ আছে, ভেতরে আসেন। তারপর স্বাধীনের মা ভিতরে প্রবেশ করে। স্বাধীন ভয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে তার বোনকে নিয়ে। অন্যদিকে স্বাধীনের মা ভিতরে গিয়ে দেখে সবাই বসার রুমে বসে আড্ডা দিচ্ছে। নেহার বাবা, নেহার চাচা, নেহার দাদা
স্বাধীনের মাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। বা সবাইকে একসাথে পেয়ে গেলাম, ভেবেছিলাম না সবাইকে একসঙ্গে পাবো। এই মেয়ে, দুশ্চরিত্রা মেয়ে, তুই এখানে এসেছিস কেন? আবার আর তোকে ভিতরে ঢুকতে দিয়েছে কে? তোকে না বলেছি আমার ভাই তোকে ডিভোর্স দিয়েছে, তারপরেও কিসের অধিকারে নিয়ে তুই এই বাড়িতে এসেছিস? আমি জানি সে আমাকে ডিভোর্স দেয়নি, আপনারাই তাকে রুমে বন্দি করে রেখেছেন পাগলের মতো করে। মা, মা, মানে কে বলেছে তোকে এই কথা? মিথ্যা কথা, ও তো এখানে নেই, বিদেশে চলে গেছে। ওর বউকে ছেলে সন্তান নিয়ে ওখানেই আছে। চুপ করেন আপনি। আর এই যে আপনাকে বলছি, মিথ্যা কথা আর কতদিন লুকিয়ে রাখবেন? কি ভুল ছিল আমাদের, হ্যাঁ? ভালোবেসে একে অপরকে বিয়ে করা। আমরা তো ছিলাম আপনাদের থেকে বহু দূরে, তারপরেও কেন তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে এভাবে পাগলের মতো করে রেখেছেন? মা, আমরা বুঝতে পারিনি যে আমার ছেলে তোকে এত ভালোবাসে। ভেবেছিলাম আবেগে পড়ে বিয়ে করেছে, বাড়িতে নিয়ে আসলে ঘরে আটকে রাখলে সব ঠিক হয়ে যাবে। উল্টো তোর কথা চিন্তা করতে করতে আমার ছেলেটা এখন পাগল হয়ে গেছে। মারে, আমাকে তুই ক্ষমা করে দে। স্বাধীনের দাদা অর্থাৎ ইমরান চৌধুরী স্বাধীনের মায়ের পা ধরে ক্ষমা চাইতে যাবে, তখন সরে দাঁড়ায়। অমনি স্বাধীনের ছোট বোন সামিয়া দৌড়ে আসে, মা বলে চিৎকার দিয়ে কোলে উঠে পড়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নিহার বাবা বলতে লাগে, বাবা, তুমি কার কাছে ক্ষমা চাচ্ছ? দুশ্চরিত্রা মেয়ে, সে ঠিক দেখো, বিয়ে করে স্বামী সংসার করছে, আবার এখন এইখানে কেন এসেছিস তুই? যা বলছিস চলে যা। দেখেন ভাইয়া, আপনি ভুল বলছেন আমাকে। চুপ কর তুই। তোদের মতো মেয়েকে আমার ভালোভাবেই চেনা আছে। যে আমার ভাইকে পাসনি, সেই অন্যজনকে বিয়ে করে সুখে আছিস। এখন আবার এখানে এসেছিস কেন? কি অভিনয় করতে? বাবা, কিছু টাকা ভিক্ষা দিয়ে দাও, তাহলে চলে যাবে। স্বাধীন তার বোনের পিছু পিছু ভিতরে চলে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বাধীন তার মায়ের হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসতে লাগে। মা তুমি আসো, প্লিজ আসো। আর সরি আঙ্কেল আন্টি। নেহা দাঁড়িয়ে থেকে সব বুঝে ফেলে। তখন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহা বলতে লাগে, বাবা, তুমি ভুল বুঝছো, ওটা আন্টির মেয়ে না। নেহার দিকে সবাই অবাক হয়ে তাকায়। তারপর নেহা সবাইকে উদ্দেশ্য করে স্বাধীনের বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে, শুধু তাদের বিয়ের কথাটা বাদে। অন্যদিকে নেহার দাদি অর্থাৎ স্বাধীনের দাদি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহার কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। স্বাধীনকে দেখে স্বাধীনকে জড়িয়ে ধরেও কান্না করতে লাগে। স্বাধীনের দাদা এসে কান্না করতে লাগে আর বলতে লাগে, মারে, আর পারছি না, প্লিজ ক্ষমা করে দে। আর দাদু ভাই, আমাদের ক্ষমা করে দে। আমরা বুঝতে পারিনি যে আমার ছেলে এসে আমার বাড়িতে কাজ করেছে। এক এক করে সবাই এসে স্বাধীনের মার কাছে ক্ষমা চায়। তারপর সবাই মিলে স্বাধীনের বাবাকে আটকে রাখা রুমের দরজার কাছে যায়। খুলে দিতেই লাইট অন করতেই স্বাধীনের বাবা উঠে স্বাধীনের মাকে দেখে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। দুজনেই কান্না করতে লাগে। একটু পর সব স্বাভাবিক হয়। নেহার বাবা গিয়ে পায়ে থাকা শেকল খুলে দেয়। স্বাভাবিক হয়ে স্বাধীনের বাবা কথা বলতে লাগে সবার সাথে। নিমিষেই যেন হাসি খুশি রূপ ধারণ করে পরিবারটাতে। তারপর সবাই বসার রুমে গিয়ে কথা বলতে লাগে। এমন সময় নেহার বাবা নেহাকে প্রশ্ন করে, তা নেহা, তুই এত কিছু জানলে কি করে? নেহার বাবার কথা শুনে স্বাধীনের মা ভালোভাবে নেহার দিকে তাকায়। নেহাকে দেখে চিনতে পেরে সে স্বাধীনের মা বলতে লাগে, ভাই, একটা কথা বলি, আমরা যে ঢাকা থেকে চলে এসেছি তা একবার তো নেহা মামুনির জন্য নিয়মাবলী জোর করে স্বাধীনকে বিয়ে করে, আর আমি স্বাধীনের বাবাকে ভুল বুঝে বড় লোকদের অনেক ঘৃণা করতাম, তাই ওইখান থেকে চলে আসি এইখানে। কি নেহা, সত্যি? নেহা মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে। নেহার বাবা এটা দেখে বলতে লাগে, তুই বিয়ে করেছিস, আমাদের বলবি না? আমরা কি মেনে নিতাম না? বাট বাবা, যাকে বিয়ে করেছি সেই তো আমাকে বউ হিসেবে মেনে নেয়নি, তাহলে তোমাদের কিভাবে বলবো বলো? নেহার বাবা নেহার কথা শুনে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন মাথা নিচু করে ফেলে। তারপর সবাই আড্ডা দিতে লাগে। রাত অনেক গভীর হলে যে যার রুমে চলে যায়। স্বাধীন নেহার রুমে চলে যায়। নেহা তার রুমে এসে স্বাধীনকে দেখতে পেয়ে রেগে বলতে থাকে, তুই আমার রুমে কি করছিস? যা, এক্ষুনি বের হয়ে যা। কোথায় যাব? এটা আমার বউয়ের রুম, তো আমার রুমও এটা। কে তোর বউ?
আর কিসের বউ? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। ওই রাতের জন্য সরি, আসলে আমার অনেক রাগ হয়ে গিয়েছিল, তাই উল্টাপাল্টা কথা বলছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এই যে কান ধরে বলছি। কান ধরতে হবে না, যা রুম থেকে বের হয়ে যা। আমাকে তো তোর আর লাগবে না। আরিফার কাছে যা। মানে? যেভাবে বলছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। তুই আর আরিফা যে একে অপরকে ভালোবাসিস সেটা ভালো করেই জানি। এটা তোমাকে কে বলেছে? আরিফা আপু তো অনেক ভালো, এই বাসাতে একমাত্র ভালো মেয়ে। সবাই অনেক খারাপ ব্যবহার করতো, বাট আরিফা আপু সবসময় আমাকে অনেক ভালো দেখতো। জানি জানি, আমাকে আর বোঝাতে হবে না, আমি বাচ্চা মেয়ে না। স্বাধীন বুঝতে পারে এভাবে বুঝিয়ে কোনো লাভ হবে না, তাই ফোন বের করে আরিফার নাম্বারে ফোন করতেই আরিফার সাথে কথা বলতে লাগে। নেহা আরিফার সাথে স্বাধীনের কথা বলার দরুন দেখে স্বাধীন বুঝতে পারে এভাবে বুঝিয়ে কোনো লাভ হবে না, তাই ফোন বের করে আরিফার নাম্বারে ফোন করতেই আরিফার সাথে কথা বলতে লাগে। নেহা আরিফার সাথে স্বাধীনের কথা বলার ধরন দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহার তাকিয়ে থাকা দেখে স্বাধীন বুঝতে পেরে ফোন কেটে দেয়। তাহলে ওই দিন ওই রাতে কি ছিল? তুই যে আরিফাকে লিপ কিস করলি? আমার বউ থাকতে অন্য মেয়েকে কেন লিপ কিস করতে যাব? তোমার দেখার ভুল ছিল হয়তোবা। নেহা রাতের কথা বললে স্বাধীন সব বুঝতে পেরে সব বুঝিয়ে বলে। নেহা বাঁকা হাসি দিয়ে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীনের ঠোঁট দখল করে নেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে উপরে উঠে বসে। বাকিটা ইতিহাস সমাপ্ত।